আমরা সুন্দরবনের পাশের একটি ম্যানগ্রোভ বনে রয়েছি। শিকারী আফজাল ভাই সাগর তীরে কাঁকড়া ধরতে বেরিয়ে পড়েছিলেন। সাগরে ঢেউয়ের তালে নৌকায় চড়ে হেলে ধুলে ছুটে চলছে জেলে। দূর আকাশে মেঘের দল যেন আপন মনে হাওয়ায় ভেসে উঠছে। রাত হতেই বনের মাঝে ভিন্ন পরিবেশ। আমরা যেখানে ক্যাম্প করেছি তার প্রায় 30 ফুট দূরেই চোখে পড়ে স্পটটেল পিট ভাইপার। রাতের রান্না শুরু করেছেন আফজাল ভাই। তিনি প্রথমে পোলাও রান্না করবেন। দুলাল ভাই বিকেলে মাত্র 2টি কাঁকড়া এবং একটি ছোট মাছ ধরতে পেরেছিলেন, আর সেটি রান্না করছেন তিনি। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট পুরো পারস্য দখলের শেষ ভাগে ব্যাকট্রিয়া আক্রমণ করলে বিজয়ী হন এবং ব্যাকট্রিয়ার রাজকন্যা রোকসানাকে বন্দী করে বিয়ে করেন। সে সময় আলেকজান্ডার দ্য গ্রেট সেখানে প্লভ খেয়েছিলেন। সে দেশের বিবাহিত পুরুষরা প্লভ খেয়ে থাকেন, আর সপ্তাহের বৃহস্পতিবার খাওয়ার কারণ ওই দিন নারীদের গর্ভধারণের ঐতিহ্য রয়েছে দেশটিতে, যা ইসলামী বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত। 17 শতকে প্রথম বেলজিয়ামে তৈরি হয়েছিল। তখন সেখানকার মিউস নদীর মাছ পাতলা করে কেটে তা ভেজে খেত সেখানকার বাসিন্দারা। পড়ে থাকা ঝিনুক, বাতাসের শব্দ, আহা, জীবন সত্যিই সুন্দর। জোয়ার এসেছে, আমাদের মাচার নিচ দিয়ে সাগরের পানি গড়িয়ে যাচ্ছে। এক ভিন্ন অনুভূতি। সাগরের উপরে ঘর বানিয়েছি আমরা। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা সুন্দরবনের পাশের একটি ম্যানগ্রোভ বনে রয়েছি, যার নাম ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনার তালতলী উপজেলার সাগর তীরের বিস্তীর্ণ জায়গা জুড়ে এই বন। এর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 9 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রশস্ত প্রায় 4 কিলোমিটার। আগের পর্বে আমরা লোকালয় থেকে এই গহীন বনের ভেতর দিয়ে সাগর তীরে হেঁটে এসেছিলাম। রাতে আমরা এখানেই থাকব। এই বন জোয়ারের পানিতে যেহেতু তলিয়ে যায় এবং রাতে বন্যপ্রাণীর আক্রমণ থেকে যেন মুক্তি পাওয়া যায়, সেজন্য আমরা সাগর তীর ঘেঁষে বনের গাছের উপর মাচা তৈরি করছি। একদিকে মাচা তৈরি চলছে, অন্যদিকে শিকারী আফজাল ভাই সাগর তীরে কাঁকড়া ধরতে বেরিয়ে পড়েছিলেন। আমি এখন তার সাথে রয়েছি। সাগর তীরে ভেঙে যাওয়া গাছের গোড়ায় গর্ত করে থাকে ম্যানগ্রোভ কাঁকড়া। সেসব স্থানেই কাঁকড়া আছে কিনা তা দেখছেন তিনি। এই অংশে একটি কাঁকড়া ধরার পর আফজাল ভাই আমাদের ক্যাম্পিং পয়েন্ট থেকে পূর্ব দিকে যাচ্ছেন। সামান্য দূরেই আছে একটি খাল, সেখানে কাঁকড়া ধরবেন তিনি। খালে নেমে কাঁকড়া খুঁজছেন আফজাল ভাই। ম্যানগ্রোভ বনের এসব খালের 2 তীরে গর্ত করে থাকে ম্যানগ্রোভ কাঁকড়া। আবার শুধু যে কাঁকড়া থাকে তাও না, অনেক গর্তে থাকে বিষধর সাপও। তো যাই হোক, খালের পানিতে নেমে সেসব গর্তে কাঁকড়া খুঁজছেন তিনি। ঘন বন, খালের মধ্যে নুয়ে পড়েছে গাছের ডাল ও লতাপাতা, আর পানিতেও যেহেতু বিষধর সাপ থাকে তাই খুব সাবধানেই হাঁটতে হচ্ছে। খাল থেকে আফজাল ভাই এখন বনের গাছপালার ভেতরে যাবেন।
বনে কেবল পোকামাকড় ও পাখির ডাক শোনা যাচ্ছে। ঝোপঝাড় আর শ্বাসমূলের মধ্যে হেঁটে যাওয়াও বেশ কঠিন কাজ। এখানে কয়েকটি ঝিনুক হেঁটে যাচ্ছে, তবে চলতি পথে ম্যানগ্রোভ বনে হাঁটলে মনেই হবে না যে ঝিনুক হেঁটে যাচ্ছে। মনে হবে পাখি হয়তো গাছ থেকে ফল খেয়ে বীজ ফেলেছে আর তা মাটিতে পড়ে পিছলে গিয়েছে। তবে এটি মূলত ঝিনুক। একে বাংলায় বাংলা ঝিনুক ও তেলিছিলেন নামে ডাকা হয়। ইংরেজিতে ম্যানগ্রোভ ক্লাম, বেঙ্গল ক্লাম ও বেঙ্গলি জেলোইনা নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম জেলোইনা বেঙ্গালেন্সিস। ফরাসি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী এবং সৈনিক জিন ব্যাপটিস্ট ল্যামার্ক 1818 সালে এই নামকরণ করেন। এদের ইন্দো ওয়েস্ট প্যাসিফিক, ভারত থেকে থাইল্যান্ড আর খুব সম্ভবত ফিলিপাইন থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত পাওয়া যায়। তবে এই ঝিনুকের মতো দেখতে আরও প্রজাতি থাকায় এদের কোন কোন অঞ্চলে পাওয়া যায় তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। একটা ব্যবসা সফল হওয়ার জন্য যেমন পরিকল্পনা ও পরিশ্রম দরকার, তেমনি পরিচিতিরও প্রয়োজন আছে। আর এই পরিচিতির কাজটি অনলাইনে করিয়ে দিচ্ছে গরিলা অ্যাড মার্কেটিং এজেন্সি। নতুন এজেন্সি হওয়ায় খুব কম মূল্যেই সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও এবং গুগল অ্যাডস সেটআপ। আরও বিস্তারিত জানতে তাদের দেয়া ওয়েবসাইট ও মোবাইল নম্বরে যোগাযোগ করুন। তো আফজাল ভাই আজ এই বনে তেমন কাঁকড়া খুঁজে পাননি, আর হাঁটতে হাঁটতে আমরা আমাদের ক্যাম্পিং পয়েন্টের কাছে চলে এসেছি। এদিকে সময় গড়িয়ে বিকেল, ঢলে পড়া সূর্য, সাথে কালো গুচ্ছ মেঘ, অপরূপ সুন্দর একটি মুহূর্ত। আফজাল ভাই তেমন কাঁকড়া পাননি, তাই তিনি আরও কাঁকড়া খুঁজতে যাবেন। আমিও এবার তার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু সাগর তীরের সৌন্দর্য আমাকে টেনে ধরেছে। প্রতিপলকেই মনে হচ্ছে এখানে যেন পৃথিবীর সব সৌন্দর্য মিশে আছে। সাগরের ঢেউয়ের তালে নৌকায় চড়ে হেলে ধুলে ছুটে চলছে জেলে। দূর আকাশে মেঘের দল যেন আপন মনে হাওয়ায় ভেসে উঠছে। হাজার বছর আগেও পৃথিবীতে থাকা মানুষগুলো বিকেলের এমন আলো দেখেই হয়তো মুগ্ধ হয়েছে। তখন তারা আমাদের মতো এত আধুনিক না হওয়াতে প্রকৃতির মাঝেই নিজেদের মানিয়ে নিয়েছিল। আমার মনে হচ্ছে ক্ষণিকের পৃথিবী সফরে এ যেন আরও একটি সেরা সময় পার করছি। বাকিরা সবাই কাজে ব্যস্ত, একা তাই প্রকৃতির রঙের সাথে নিজেকে মিলিয়ে নিচ্ছি। ঢেউ ভাঙা সাগর তীরে দাঁড়িয়ে এ শতাব্দীর প্রকৃতির সৌন্দর্য উপভোগের এক অভিযাত্রী আমি।
সূর্য ঢলে পড়ার সাথে সাথে প্রকৃতিও রূপ বদলেছে। মুগ্ধতার মাপকাঠিতে বেড়েছে সাগর তীরের সৌন্দর্য। বনের গাছপালা আর আকাশের রঙের ছটা লোনা জলের ভেজা বালুকাময় তীর জুড়ে এ যেন আয়নার প্রতিফলন। অবশেষে সন্ধ্যা নামল। অস্ত যাবার বেলায় নিজের সৌন্দর্য জানান দিচ্ছে সূর্য। এরপর গোধূলি পেরিয়ে আধার নামে সাগর মাঝে। রাত হতেই বনের মাঝে ভিন্ন পরিবেশ। আমরা যেহেতু সাগর তীর ঘেঁষে বনে রয়েছি, তাই কেবল পানির শব্দ শোনা যাচ্ছে, মাঝে মধ্যে দু একটা শেয়ালের ডাক। বনে চলার পথে চোখে পড়ে পিঠে শামুকের খোলস নিয়ে হেঁটে চলা হারমিট ক্রাব। বাংলায় একে শামুক কাঁকড়া এবং সন্ন্যাসী কাঁকড়া নামে ডাকা হয়। এরা দেখতে অনেকটা চিংড়ির মতো। আমরা সাধারণত যে কাঁকড়া দেখি তাদের দেহে শক্ত খোলস থাকলেও এই কাঁকড়ার নেই। তাই নিজেকে সুরক্ষার জন্য তারা সবসময় মৃত শামুকের খোলসের মধ্যে বাস করে এবং তা পিঠে নিয়ে চলাচল করে। দেখবেন এই কাঁকড়াটি একটি শামুকের খোলস নিয়ে হাঁটছে। তবে এরা যে শুধু শামুক ব্যবহার করে তাই নয়, এরা ফাঁপা ছোট পাথর, কাঠের টুকরাও নিজেদের সুরক্ষায় ব্যবহার করে। এই যে কাঁকড়াটি দেখছেন, একে বলে অস্ট্রেলিয়ান ল্যান্ড হারমিট ক্রাব, অসিল্যান্ড হারমিট ক্রাব, টেরিস্টেরিয়াল হারমিট ক্রাব এবং ক্রেজি ক্রাব বা পাগলা কাঁকড়া। এর বৈজ্ঞানিক নাম কোয়েনোবিটা ভেরিয়াবিলিস। এরা কোয়েনোবিটা গণের এবং কোয়েনোবিটিডাই পরিবারের। এই পরিবারে 17টি প্রজাতি রয়েছে। তবে হারমিট ক্রাব পাগুরোইডিয়া সুপার ফ্যামিলির, যার মধ্যে 9টি পরিবারে 135টি বংশে মোট 1200টি প্রজাতি রয়েছে। তবে এর মধ্যে 800-র বেশি প্রজাতি একরকম নিজেদের নিরাপত্তার জন্য শামুকের খোলস ব্যবহার করে। এই কাঁকড়া অনেকটা প্যাসিফিক হারমিট ক্রাবের মতো দেখতে। এরা মূলত নিশাচর এবং সর্বভুক। এটি উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া, উত্তর অঞ্চল এবং উত্তর কুইন্সল্যান্ড সহ অস্ট্রেলিয়ার উত্তর অংশের একটি স্থানীয় কাঁকড়া। এদিকে রাতের রান্না শুরু করেছেন আফজাল ভাই। তিনি প্রথমে পোলাও রান্না করবেন।
পানি দিচ্ছে পোলাওয়ে। বাঙালির বাড়িতে নতুন অতিথির আগমনে খাবার আয়োজন কিংবা ভোজের আয়োজন মানেই পোলাও মাংস। বিশ্বব্যাপী পোলাওয়ের আরও অনেক নাম আছে। আমেরিকায় একে বলে পিলাফ, এছাড়া পুলাও, পিলাও, পাল্লাও, পিলাও, পোলাও, পুলাও, পোলাভ, পালাভ, পালাভু, পালভ, পালব, পলো, পলু, কুরিশ, ফুলাও, ফুলাভ ও ফুলাভ নামেও ডাকা হয়। তবে পোলাও শব্দটি এসেছে 16 শতকের ফার্সি শব্দ পালাভ, পিলাভ ও পুলাভ থেকে। ফার্সি পুলাভ হলো ভাতের সাথে মরিচ, মাংস অথবা সবজির সাথে সহযোগে অন্যান্য খাবার পদ। আবার এই একই শব্দ উর্দুতেও পরবর্তীতে যোগ হয়েছে, যার অর্থ ভাত এবং মাংসের থালা। অর্থাৎ বাংলাদেশে আমরা যাকে পোলাও হিসেবে চিনি তার থেকে অনেকটা আলাদা সেখানকার পোলাও। বলা হয় মধ্যযুগে আব্বাসীয় খিলাফতের সময় 9ম ও 10ম শতাব্দীতে ভাত রান্নার এই ধরনের পদ্ধতিগুলো প্রথমে ইরান থেকে গ্রিস পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এবং শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে পোলাওয়ের এই ইতিহাস নিয়ে নানা দ্বিমত রয়েছে। চলুন তাও জেনে আসা যাক। আজ থেকে 8000 থেকে 13000 বছর আগে চীনের ইয়াংজি নদীর অববাহিকায় নিওলিথিক সংস্কৃতির লোকরা প্রথম ধান চাষ করেন। এর কয়েক হাজার বছর পর ধীরে ধীরে নানা দেশে তা ছড়িয়ে পড়ে। ভাত রান্নার নতুন রেসিপি হিসেবে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে মধ্য এশিয়ার পারস্য অর্থাৎ প্রাচীন ইরানি সভ্যতা সোগদিয়া বা সোগদিয়ানা এবং ব্যাকট্রিয়ার মানুষ প্রথম প্লভ রান্না করে খেত। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট পুরো পারস্য দখলের শেষ ভাগে ব্যাকট্রিয়া আক্রমণ করলে বিজয়ী হন এবং ব্যাকট্রিয়ার রাজকন্যা রোকসানাকে বন্দী করে বিয়ে করেন। সে সময় আলেকজান্ডার দ্য গ্রেট সেখানে প্লভ খেয়েছিলেন। এরপর তিনিও তার সেনাবাহিনী গ্রিসের ম্যাসিডনে যাবার সময় প্লভ রেসিপি নিয়ে গিয়েছিলেন তার হেসেল বা রান্নাঘরের প্রধান। পরে সেখানেও এই প্লভ জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ভারতে অভিযানের সময় সেনাদের চাঙ্গা রাখতে তিনি এই খাবার তৈরির নির্দেশ দেন বলেও কেউ কেউ বলে থাকেন। এছাড়া কারো কারো মতে আবার আলেকজান্ডারের সময় থেকে এই খাবারের প্রচলন। মধ্য এশিয়ায় অভিযানের সময় সেনাদের চাঙ্গা রাখতেই তিনি এই খাবার তৈরির নির্দেশ দিয়েছিলেন। তবে একথা ঠিক যে পালভ বা প্লভ কিংবা পালাভ রেসিপি প্রথম লিপিবদ্ধ করেন 10ম শতাব্দীর পার্সিয়ান পণ্ডিত আবু আলী আল হোসাইন ইবনে সিনা, যিনি পাশ্চাত্যে আভিসিনা নামে পরিচিত। ইবনে সিনা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। মধ্যযুগে আব্বাসীয় খিলাফতের সময় অর্থাৎ ইসলামী স্বর্ণযুগের সময় অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী ও লেখক ছিলেন তিনি। সে সময় ইবনে সিনা তার বইয়ে প্লভ সহ বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করার জন্য চিকিৎসা বিজ্ঞানের একটি অংশ উৎসর্গ করেছিলেন। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করার পাশাপাশি পার্সিয়ানরা ইবনে সিনাকে আধুনিক পিলাফ ও প্লভের পিতা হিসেবেও বিবেচনা করেন। 980 খ্রিস্টাব্দে ইবনে সিনার জন্ম হয়েছিল উজবেকিস্তানের বুখারার আফসানা গ্রামে। উজবেকিস্তানে আদিরূপের সেই প্লভ এখনও পাওয়া যায়, যা ওই দেশে প্লভ বা পিলাফ নামে পরিচিত, এবং ওই খাবার সেখানকার অনেকেই জাতীয় খাবার হিসেবে মনে করে থাকেন। আর উজবেকিস্তানে 100টিরও বেশি ধরনের প্লভ রয়েছে। রেসিপিগুলি অঞ্চল এবং ঋতু অনুসারে পৃথক হয়ে থাকে। প্লভ চাল শাকসবজি, মাংস, কিশমিশ, ছোলা এবং মশলা দিয়ে তৈরি। সেখানে জন্ম, মৃত্যু, বিয়ে ও হজ থেকে ফিরে আসা মুসলিমদের সম্মানে প্লভ পরিবেশন করা হয়। আবার অনেক উজবেক এটি সপ্তাহ জুড়ে খায়, কখনো কখনো প্রতিদিনও। তবে রোববার ও বৃহস্পতিবার তারা বেশি খেয়ে থাকেন। সেখানকার মানুষ বিশ্বাস করে এই প্লভে ব্যাপকভাবে কামোদ্দীপক গুণাবলী রয়েছে। তাই আন্না হোক সপ্তাহের বৃহস্পতিবার বিশেষ করে সে দেশের বিবাহিত পুরুষরা প্লভ খেয়ে থাকেন। আর সপ্তাহের বৃহস্পতিবার খাওয়ার কারণ ওই দিন নারীদের গর্ভধারণের ঐতিহ্য রয়েছে দেশটিতে, যা ইসলামী বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত। এটা মনে করা হয় যে
নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিবাগত রাতে মাতৃগর্ভে এসেছিলেন। তাই তারা মনে করেন এই দিন সন্তান নিলে সেই শিশু বুদ্ধিমান, ভালো আচরণের অধিকারী, ফেরেশতাদের দোয়া এবং আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করবে। এদিকে তাজিকিস্তানের ঐশী পালাপকেও বলা হয় খাবারের রাজা। এটিও তাজিকিস্তানের জাতীয় খাবার, যারও 200টিরও বেশি বৈচিত্র্য রয়েছে। বলা হয় মধ্যযুগে ইবনে সিনা এই খাবারও লিপিবদ্ধ করেছিলেন। পোলাও বা পিলাফের উৎপত্তির ইতিহাস নিয়ে ভারতীয় ইতিহাসবিদ কেটি আচায়ার মতে ভারতীয় মহাকাব্য মহাভারতে ভাত এবং মাংস একসাথে রান্না করার কথা উল্লেখ রয়েছে। সংস্কৃত ভাষায় যা হলো পল্লান্ন, এই শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায় পল শব্দের অর্থ মাংস এবং অন্ন শব্দের অর্থ ভাত, অর্থাৎ মাংস মিশ্রিত ভাতকেই পল্লান্ন বলা হতো। তবে ভাত আর মাংস মেশালেই সেটি যে পোলাও এমনটি নয়। এ নিয়ে কয়েকজন খাদ্য ইতিহাসবিদ বিষয়টি পোলাওয়ের সাথে কোনো ধরনের সম্পর্কযুক্ত না বলেও জানিয়েছেন। মুসলিম শাসনামলের সময় ভারতীয় উপমহাদেশ তথা বাংলায় পিলাফ বা পোলাওয়ের আগমন ঘটে। মুঘলরা বিদেশি পোলাও তৈরির পদ্ধতিকে ভারতীয় পোলাও ও ভারতীয় রন্ধনশৈলীর সাথে সমন্বয় করে বিভিন্ন রূপ দিয়েছে, যেমন আনারদানা পোলাও, নবরত্ন পোলাও, মোরগ পোলাও, মটর পোলাও, জাফরান পোলাও, পোলাও মাংস, কাশ্মীরি পোলাও, কাবুলি পোলাও ইত্যাদি। পূর্ববঙ্গ গীতিকায় দেখা যায় সহচরদের আপ্যায়নের জন্য পোলাও কোরমা তৈরি করাচ্ছেন জমিদাররা। আবার বাংলা ভাষার প্রথম দুটি রান্নার বই পাক রাজেশ্বর ও ব্যঞ্জন রত্নাকারে প্রায় 60 রকম পোলাও রান্নার রেসিপি মেলে। আমের পোলাও, লাউয়ের পোলাও থেকে তেঁতুলের পোলাও পর্যন্ত সেখানে বাদ যায়নি। 19 শতকে আরও এক রান্নার বই বিশুদ্ধ পাক প্রণালীতে শরৎচন্দ্র দাস গোলাপ ফুলের পোলাও রাধার নির্দেশিকাও বাতলে দিয়েছেন। এদিকে বেশি মশলার ব্যবহার ও রান্নার ভিন্নতা নিয়ে কাছাকাছি খাবার বিরিয়ানি। এই বিরিয়ানি শব্দটিও এসেছে ফার্সি থেকে। বেশিরভাগ খাদ্য ইতিহাসবিদের মতে বিরিয়ানি এসেছে ইরান কিংবা তুর্কি থেকে। মুঘল দরবারের বাবুর্চিদের হাতে তৈরি হতো মোগলাই বিরিয়ানি। বলা হয় তাদের হাত ধরেই কাচ্চি বিরিয়ানির মূল রেসিপি এসেছে তুর্কিদের কাছ থেকে। তো পোলাও রান্না শেষ। এখন আলুর টুকরো ফ্রাই করবেন দুলাল ভাই। এই আলু কিউব করে কাটা। তবে আমরা রেস্টুরেন্টে যে ফ্রেঞ্চ ফ্রাই খাই সেটা মূলত ইংরেজি শব্দ। আর সেই ফ্রেঞ্চ ফ্রাই যখন প্রথম খাওয়া শুরু হয়েছিল তখন অনেকটা এরকম খণ্ড বা চাংস আকারে ছিল। তো সেই ইতিহাসে আজ যাব না, তারপরও সামান্য জানিয়ে রাখি। নামের মধ্যে ফ্রেঞ্চ বা ফরাসি শব্দ লুকিয়ে থাকলেও এর উৎপত্তি কিন্তু ফ্রান্সে নয়। বেশিরভাগ খাদ্য ইতিহাসবিদ বলে থাকেন এই ফ্রেঞ্চ ফ্রাই 17 শতকে প্রথম বেলজিয়ামে তৈরি হয়েছিল। তখন সেখানকার মিউস নদীর মাছ পাতলা করে কেটে তা ভেজে খেত সেখানকার বাসিন্দারা। পর্যাপ্ত মাছ না পাওয়ায় তারা আলুর দিকে ঝুঁকে এবং মাছের আদলেই পাতলা করে আলু কেটে খাওয়া শুরু করে, কেননা তখন মাছ ধরার চেয়ে আলু চাষ সহজ হয়ে পড়েছিল। আর সেখান থেকেই এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শুরু হয়। তবে এর বাইরেও এ নিয়ে আরও ইতিহাস আছে, যা অন্য একদিন আলোচনা করব। তো দুলাল ভাই বিকেলে মাত্র 2টি কাঁকড়া এবং একটি ছোট মাছ ধরতে পেরেছিলেন, আর সেটি রান্না করছেন তিনি। কিছুক্ষণ পর রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। খাবারটা আজকে খুব মজারই হয়েছে, দেখেই মনে হচ্ছে। সবাইকে আফজাল ভাই ভাগ করে দিচ্ছেন। আজকে তো কাঁকড়া পাওয়া গেল না তেমন। কালকে কি আবার কাঁকড়া ধরা হবে? হয়, কাল কাঁকড়া ধরা হবে। কাঁকড়া মাছ, খুব মজা হয়েছে। এটা হচ্ছে আমার খাবার আজকের, পোলাও, আর হচ্ছে মাছ, আর হচ্ছে কাঁকড়ার পা, আর এপাশেও হচ্ছে সিয়াম হচ্ছে কাঁকড়া নিয়েছে, সাথে পোলাও, আর এইদিকে আলু আছে। তো আমি একটু আলু নিব, কারণ এই আলুটা আমার খুব পছন্দের। এই বনে প্রচণ্ড রকম হচ্ছে আপনার মশা আর হচ্ছে পোকা। লাইট জ্বালালে মনে হয় যে কয়েক হাজার একবারে আপনার 2 সেকেন্ডের মধ্যে চলে আসে, এরকম একটা বিষয়। তো এই যে দেখেন খাবারটা, হ্যাঁ খাবারটা আলু একটু খেয়ে দেখি কেমন। এই আলুটা আমার খুব পছন্দের। এই যে আমি একটু মাছ নিয়ে নেই, মাছ দিয়ে পোলাও,
সাগর পাড়ে বসে একেবারে ঢেউ বাতাস তার মধ্যে বসে খাচ্ছি, খুবই ভালো একটা মুহূর্ত। আর ওদিকে আকাশেও পূর্ণিমার চাঁদ, অসাধারণ একটা মুহূর্ত। তো শুরু করা যাক। অসাধারণ, পোলাওটা একবারে পারফেক্ট রান্না, সাথে হচ্ছে আপনার মাছ কাঁকড়ার যে রান্নার যে স্বাদ অসাধারণ। এখানকার যে লোকালিটির যে একটা খাবারের যেমন স্বাদ থাকে সে স্বাদটা পাওয়া যাচ্ছে। আফজাল ভাই খুবই ভালো রান্না করেন, না খেলে আসলে আপনারা বুঝবেন না। খুবই মজার, খুবই মজার। এটা হচ্ছে কাঁকড়ার বড় যে পা, এটা একটু খাবো। অসাধারণ, অসাধারণ। পোলাও রান্না ভালো হয়েছে। সাগর তীরে এমন ক্যাম্পিং কিংবা বনভোজনে রাতের খাবার এক কথায় বলতে গেলে যথাযথ খাবার। মামা কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। খুবই ভালো। আফজাল ভাই সে তো চুপে চাপে খেয়ে নিচ্ছে। আফজাল ভাই তার খাওয়াও শেষ। আমরা রিভিউ দিতে দিতে বনে খুবই হাঁটতে পারে, ওনার সাথে হেঁটে আমার মনে হয় যে কেউ পারবে না। ম্যানগ্রোভ বনে কাঁকড়া ধরার কিছুক্ষণ পরেই রান্না, হ্যাঁ এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আর ধরে সাগর তীরে বসে খাওয়া যে আনন্দ, তো আমাদের খাওয়া শেষ। এদিকে মাছা তৈরি করা হলেও তাঁবু টাঙানো এখনও হয়নি, আর সে কাজটি করছে সিয়াম ও জিসান। আমরা যেখানে ক্যাম্প করেছি তার প্রায় 30 ফুট দূরেই চোখে পড়ে স্পটটেল পিট ভাইপার। সাগর তীরের ঢালু স্থানে জমে থাকা পানিতে পা ধুতে এসে এই সাপ চোখে পড়ে। এই সাপকে রেড টেল পিট ভাইপার ও রেড টেলড বাম্বু পিট ভাইপার বা রেড টেল বাম্বু পিট ভাইপার নামেও ডাকা হয়। এর বাংলা নাম সবুজ বোরা। এই সাপ বিষাক্ত পিট ভাইপার প্রজাতির। ভাইপেরিডাই পরিবারের এই সাপটির বৈজ্ঞানিক নাম ট্রাইমেরিসুরাস এরিথ্রুরাস। এই নামকরণ করেন ড্যানিশ চিকিৎসক, প্রাণীবিজ্ঞানী এবং উদ্ভিদবিদ থিওডোর এডওয়ার্ড ক্যান্টর। ভাইপারের মাথাচাপটা আকারে বড় এবং দেখতে ত্রিকোণের মতো, অনেকটা মরুভূমির র্যাটেল স্নেকের মতো। মাথামোটার কারণে এদের কোথাও কোথাও গালটেউয়া সাপও বলে। ম্যানগ্রোভ বন নিয়ে আগের পর্বেও এই সাপ দেখিয়েছিলাম। এই সাপ বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। পুরুষ সাপ গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে এবং 22.6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, আর নারী সাপটি 41.1 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। এরা খুব দ্রুত শিকার করতে পারে। মূলত ইঁদুর, পাখি, ব্যাঙ, গিরগিটি ও টিকটিকি খেয়ে থাকে। এরা গাছে অধিকাংশ সময় থাকতে পছন্দ করে, তাই একে বৃক্ষবাসী সাপও বলা হয়। এই সাপ প্রধানত নিশাচর, তাই রাতে এরা খুব সক্রিয় হয়। বাংলাদেশে এদের 6টি প্রজাতি দেখতে পাওয়া যায়, যার মধ্যে আছে হোয়াইট লিপড পিট ভাইপার এবং পোপস পিট ভাইপার বা পোপস ট্রি ভাইপার। সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে বেশি থাকে এই সাপ। বলা হয় দেশে যত সাপের কামড়ের ঘটনা ঘটে তার মধ্যে এই সাপের কামড়ে ঘটে সর্বোচ্চ। স্পটটেল পিট ভাইপার সাপের চোখ ও নাসারন্ধ্রের স্থানে তাপ সংবেদী পিট অর্গান আছে। মূলত বিশেষ তাপ সংবেদী স্নায়ুতে পরিপূর্ণ, যা সেন্সরের কাজ করে। অর্থাৎ এই সাপেরা ইনফ্রারেড শনাক্ত করতে পারে। পিট মানে গর্ত বা ছিদ্র। দেখবেন এদের মাথার সম্মুখভাগে চোখের পাশ দিয়ে নাসারন্ধ্রের মতোই আরও ছিদ্র আছে, যা দুই পাশে দুইটি।
এই পিটগুলো মূলত তাপ সংবেদী অঙ্গ, যেটা দ্বারা তারা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর শরীর থেকে আসা থার্মাল রেডিয়েশন ও ইনফ্রারেড সহজেই টের পায় এবং এতে তাদের শিকার ধরতেও বিশেষ সুবিধা হয়। আর এই পিট সেন্সরের কারণে সাপটির নাম পিট ভাইপার হয়েছে। এই সাপের কামড়ে ব্লাড সেল নষ্ট হয়ে যাওয়া সহ স্নায়ু ও মাংসপেশিতে অতিরিক্ত রক্তপাত এবং অঙ্গহানি হতে পারে। বনের কোনো প্রাণী এমনকি গাছপালার ক্ষতি করা যাবে না, কারণ এই বনই আমাদের বাঁচিয়ে রেখেছে। ক্যাম্পের পাশে সাপ থাকলেও এই সাপকে আঘাত করা যাবে না, যদিও আমাদের ঝুঁকি রয়েছে। তো আমরা আমাদের তাঁবুর এখানে চলে এসেছি। চাঁদকে মেঘ আড়াল করে দিচ্ছে। রাতে বনের গাছপালা যেন নিস্তব্ধতার গল্প বলে। এদিকে জোয়ার এসেছে। আমাদের মাচার নিচ দিয়ে সাগরের পানি গড়িয়ে যাচ্ছে। এক ভিন্ন অনুভূতি। সাগরের উপরে ঘর বানিয়েছি আমরা। এমন পরিবেশে রাতে না ঘুমানোই যেন সুখের। তাই রাত জেগে আকাশ দেখা। সময় বয়ে চলার সাথে চাঁদও স্থান পরিবর্তন করেছে। এ রাজ্যে নির্ঘুম আমি। রাত তখন 2টা। জোয়ারের পানি নেমেছে। এখন সাগর তীরে হেঁটে আসা যাক। আমরা যেহেতু বনের বাইরের দিকটা একবারে সাগর তীরে রয়েছি, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশে মেঘাচ্ছন্ন। রাতের বেলা পানিতে হাঁটতেও মজা। ঠান্ডা পানি, অনেক সুন্দর একটা জায়গা। মেঘ আসছে ধেয়ে, মোটামুটি বড়ই মেঘটা, চাঁদ ঢেকে গিয়েছে। তার মধ্যে এরকম সাগর তীরে হাঁটাহাঁটি আসলেই মজার। মিডল পয়েন্টে আছি, কুয়াকাটা আর সুন্দরবনের বলতে গেলে। যে কুয়াকাটাতে অনেক মানুষের ভিড় থাকে এবং কুয়াকাটা সেই আগের কুয়াকাটা কিন্তু নেই। তো সেখান থেকে একটু পশ্চিমে এগিয়ে আপনারা যদি এই জায়গাটিতে ঘুরতে আসেন, আমার মনে হয় যে এটা সব থেকে ভালো একটা প্লেস হতে পারে। আকাশে তখন মেঘ যেন ঢেউয়ের মতো। দূরের ওই চাঁদ আড়াল থেকে আবছা আলো ছড়ায়। কখনো তা সাগরের জল ছুঁয়ে যায়। জনমানবহীন এই সাগর তীরে রাত হলেই প্রকৃতির আর এক সৌন্দর্য। আর সেই সৌন্দর্য উপভোগ করাও যেন পৃথিবীর সার্থক গল্পের একটি। এখানে একটি শামুক পাওয়া গিয়েছে। আগের পর্বে বলেছিলাম এই শামুককে ইংরেজিতে বলে টেলিস্কোপ স্নেল। বাংলায় একে জংরা আবার লম্বা লেজা নামেও বলা হয়। চোখের সামনে পূর্ণিমার চাঁদ আর সাগরের সুন্দরের মিতালি। এমন রাতে কবিতার ডাক ওঠে সাগর তীরে। পড়ে থাকা ঝিনুক, বাতাসের শব্দ। আহা, জীবন সত্যিই সুন্দর। চলতি পথে চোখে পড়ে একটি ভূত কাঁকড়া। ইংরেজিতে এই কাঁকড়াকে বলে ঘোস্ট ক্রাব। নামের সাথে মিলালে ভূতের মতো আচরণ, তাই হয়তো এর নাম ভুতুরে কাঁকড়া। এরা নিশাচর এবং সাধারণত ফ্যাকাশে রঙের হয়ে থাকে, তাই এর নাম দেয়া হয়েছে ভুতুরে কাঁকড়া। কেউ কেউ এদের স্যান্ড ক্রাবস বা বালু কাঁকড়া নামেও বলেন। এরা মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাধারণ উপকূলীয় কাঁকড়া। এরা ওসিপডিনাই উপপরিবারের সদস্য। এই উপপরিবারে 2টি জেনারে 22টি প্রজাতি রয়েছে। এরা নিশাচর হওয়ায় সারা রাত ধরে উপকূলবর্তী সৈকতগুলো চষে বেড়ায়।
শিকার করে খায় ছোট ছোট প্রজাতির কাঁকড়া, শামুক, ঝিনুক আর সামুদ্রিক জীবের উচ্ছিষ্ট বা দেহাবশেষ। এদের অনেকে বলে থাকেন সৈকতের ঝাড়ুদার, কারণ উপকূল পরিষ্কার রাখতে এরাও ভূমিকা পালন করে। ঘড়িতে রাত এখন 3:30, ঘুমাতে হবে। আমরা ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। ওদিকে রাতের চাঁদ তখন আলো বিলিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।